ইংলিশে কথা বলার সময় তোমাদের ঠিক কোন সমস্যাটা সবথেকে বেশি হয়? এটা একটুখানি ভেবে দেখো যে তুমি যখন ইংরেজিতে কথা বলো তুমি কি বাংলা থেকে সেই ইংলিশটা ট্রান্সলেট করছো? মানে বাংলায় যেভাবে তুমি ভাবছো ইংলিশে কি ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেট করছো? যদি হ্যাঁ হয় তোমার উত্তরটা, তাহলে আজকের ভিডিওটা কিন্তু তোমার জন্য খুব হেল্পফুল হতে চলেছে। আজকের এই ভিডিওতে আমরা পড়বো যে 5টা এমন কমন মিস্টেক যেগুলো সাধারণত বেঙ্গলি থেকে ইংলিশে ট্রান্সলেট করার জন্য হয়। মানে আমাদের যাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ বাংলা, যারা আমরা বাংলায় কথা বলি, বাংলায় সমস্ত কিছু করি, তারা যখন ইংলিশে কথা বলতে যায় বা কথা বলে তাদের কি কি সমস্যা হয়, এবং এই সমস্যাগুলো কিন্তু খুব গুরুতর সমস্যা। কারণ এগুলো যদি আমরা ঠিক না করি এবং একদম শুরুতেই ঠিক না করি, তাহলে পরবর্তী সময় কিন্তু আরও সমস্যা বাড়বে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। প্রতিটা পয়েন্ট শুধুমাত্র তোমাদের জন্য। মনোযোগ সহকারে ভিডিওটা দেখো, খুব বেশি বড় নয়, কিন্তু এই ভিডিওটা তোমার স্পোকেন ইংলিশের জার্নিতে কিন্তু একটা মাইলস্টোন হতে পারে। চলো তাহলে শুরু করা যাক। তাহলে প্রথম মিস্টেক, কোন ভুলটা? দেখো, আগে ভুলগুলো ডিসাইড করতে হবে যে ভুল আমরা কি কি করে থাকি, তারপরেই কিন্তু আমরা ঠিকটা করতে পারবো, তাই তো? তাই ভুলগুলো আগে ডিসাইড করে নিই এবং তারপরে সলিউশনে যাব। কোন ভুলগুলো, কোন মিস্টেকসগুলো অ্যাকচুয়ালি হচ্ছে যখন আমরা বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করে কথা বলার চেষ্টা করছি, সেই ভুলগুলোকে একটু আইডেন্টিফাই করব এবং তারপরে আমরা এই ভুলটা কি করে ঠিক করা যায় সেটা নিয়ে ভাববো। তাহলে চলো, প্রথম মিস্টেক আমি যেটা এত বছর পড়িয়ে বুঝেছি সেটা হচ্ছে যে লিটারাল ট্রান্সলেশন। হোয়াট ইজ লিটারাল ট্রান্সলেশন? মানে ধরো তুমি বলতে চাইছো যে আমার ভালো লাগছে না, আই এম নট ফিলিং ওয়েল, ঠিক আছে, আমার ভালো লাগছে না, কিন্তু ফার্স্ট লিটারাল ট্রান্সলেশন অফ বেঙ্গলি ইডিয়মস, মানে ধরো তুমি বলছো মাই হেড ইজ নট গুড, আমার মাথা ঠিক নেই, ঠিক আছে, আমার মাথা ঠিক নেই। এটা তুমি কেন বলতে চাইছো? টু মিন দ্যাট ইউ আর ফিলিং আনওয়েল, তুমি ভালো ফিল করছো না, এটা বোঝানোর জন্য তুমি কি ইংলিশে ইউজ করছো মাই হেড ইজ নট গুড। কারণ তুমি বাংলা থেকে ভাবছো যে আমার মাথা কাজ করছে না বা আমার ভালো লাগছে না, এটা মাই হেড ইজ নট ওয়েল তুমি বোঝাতে চাইছো যে আই অ্যাম নট ফিলিং ওয়েল, বাট তুমি বাংলাতে ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেট করে দিচ্ছ। তাহলে কি হবে যে এটা কিন্তু একদম যেটা তুমি বাংলায় ভাবছো এবং ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেশন করছো, সেটা কিন্তু যে ইংরেজির মিনিংটা আমি বোঝাতে চাইছি সেটাকে কনভে করছে না। যেমন তুমি হবে এই যে আমার ভালো লাগছে না, ইংলিশে কি হবে? আই এম নট ফিলিং ওয়েল। আমার ভালো লাগছে না, আই অ্যাম নট ফিলিং ওয়েল, রাইট? আমার ভালো লাগছে না, আই এম নট ফিলিং ওয়েল, খুব সিম্পল। আরও কি আছে? ধরো যে আমার মাথা খারাপ হয়ে গেছে, বাংলায় কেউ ভাবছে, সে যদি একদম বাংলায় ওয়ার্ড টু ওয়ার্ড ভাবে কি হবে? মাই হেড হ্যাজ গন ব্যাড। এটার কি সত্যি কোনো মানে রয়েছে? একটু ভেবে দেখো, এটার কি সত্যি কোনো মানে রয়েছে? মাই হেড হ্যাজ গন ব্যাড, না, একদমই কোনো মানে। এটা তুমি খুব মানে ইংরেজির কিছু না জানলেও সাধারণভাবে বুঝতে পারছো যে এটা একদমই কারেক্ট নয়, একদমই ঠিক নয়। তাহলে কি হবে কারেক্টটা? আই হ্যাভ লস্ট মাই মাইন্ড বা আই অ্যাম গ্রোয়িং ক্রেজি, আমি পাগল হয়ে যাচ্ছি বা আমার মাথা খারাপ হয়ে গেছে। আই হ্যাভ লস্ট মাই মাইন্ড। বোঝা যাচ্ছে তো? বুঝতে পারছো তো? যদি বুঝতে পারো কমেন্ট সেকশনে লিখবে যে এই প্রবলেমটা কি তোমার সাথেও হয়। তুমি কি বাংলা থেকে ইংরেজিতে একদম সরাসরি কিছু না দেখে ট্রান্সলেট করে দিচ্ছ? যদি হয় কমেন্ট অবশ্যই করতে হবে। আচ্ছা, সে আমার চোখের মণি, হি ইজ দ্য অ্যাপল অফ মাই আই, এটার বাংলা কি? সে আমার চোখের মণি, রাইট? হি ইজ দ্য অ্যাপল অফ মাই আই। এটা কিন্তু ইংরেজিতে
যে ইডিয়ামটা আমি ইউজ করলাম সেই ইডিয়ামটা খুব ইউজুয়াল একটা নর্মাল ইডিয়াম, তাই জন্য ফট করে মানুষের মাথায় চলে আসবে। বাট আমার মাথা খারাপ হয়ে গেছে, এটার কোনো ইডিয়াম নেই। এটা তোমাকে জাস্ট একটু ভেবে প্রপার ইংলিশে যেমনভাবে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই রেশিওতে আমরা সেন্টেন্স বানাই, সেই রেশিওতে আমরা সেন্টেন্সটা বানিয়েছি। ঠিক আছে? আচ্ছা, হোয়াট ইজ আওয়ার মিস্টেক নাম্বার 2? হোয়াট ইজ আওয়ার মিস্টেক নাম্বার 2? প্রথমে হচ্ছে যে আমরা আর্টিকেলস, কোনগুলোকে আমরা আর্টিকেলস বলি? এ, অ্যান এবং দি, রাইট? আমাদের ইংরেজিতে গ্রামারেতে 3টে আর্টিকেল আছে, এ, অ্যান, দি। ওকে, এবার আমরা যেখানে সেখানে এ বসিয়ে দিচ্ছি, যেখানে সেখানে অ্যান বসিয়ে দিচ্ছি, যেখানে ইচ্ছে দি বসিয়ে দিচ্ছি। কিন্তু এটার তো একটা রুল রয়েছে, এ অ্যান দি ইউজ করার একটা রুল রয়েছে। কি সেই রুল? যেমন আমি যদি বলি যে শি হ্যাজ আমব্রেলা, তার একটা ছাতা রয়েছে, শি হ্যাজ আমব্রেলা। এবার যদি কেউ বলে যে শি হ্যাজ আ আমব্রেলা, ইজ ইট আ কারেক্ট ওয়ান? এটা কি সত্যি ঠিক? হি হ্যাজ আ আমব্রেলা? না, ঠিক নয়। কারণ আমরা জানি যে এ, ই, আই, ও, ইউ ভাওয়েলসের সামনে সব সময় অ্যান বসে। তাহলে কি হবে? শি হ্যাজ অ্যান আমব্রেলা, শি হ্যাজ অ্যান আমব্রেলা, তাই তো? আচ্ছা, আর একটা দেখে নি, আই স এলিফ্যান্ট ইন জু। যদি আমি বলতে চাই যে আমি হাতি দেখেছি জুতে, তাহলে আমাকে বোঝাতে হবে যে আমি কটা হাতি, আমি যদি অনেক হাতি দেখেছি তাহলে আমি সিম্পল এটাকে এলিফ্যান্টস করে দেব। কি করে দেব এটাকে? সিম্পল এটাকে আমি এলিফ্যান্টস করে দেব, তাই তো? I saw elephants in zoo, I saw elephants in zoo, এটা বলতে পারি। বাট আমি যদি বলতে চাই আমি একটা হাতি দেখেছি, তাহলে কি আমি বলতে পারবো I saw elephant in zoo? না, I saw an elephant in the zoo। এবার কেন an? কারণ কি এ, আমরা আবার দেখছি এ, ই, আই, ও, ইউ ভাওয়েলের সামনে অ্যান বসছে, রাইট? যেমন আমি যদি বলি হর্স, হর্স, এইচ ও আর এস ই, হর্স। আর আমি যদি বলি হট, এবার কোথায় এ বসবে, কোথায় অ্যান বসবে? আবার আমি যদি বলি আওয়ার, আওয়ার। একটু বলো তো কমেন্ট করে যে হর্স, হট, আওয়ার, এটার কোনটার সামনে এ বসবে, কোনটার সামনে অ্যান বসবে? আমরা যেটা জানি ইংলিশ গ্রামারে খুব সিম্পল কিছু রুলস রয়েছে, ভীষণ সিম্পল। এটার জন্য বিশাল কিছু জানতে হয় না, একটা কটা সিম্পল রুল মাথায় রাখলেই চলে। যখনই কোনো ভাওয়েল থাকবে, মানে এ, ই, আই, ও, ইউ থাকবে, তখন আমরা কি বসাবো? আমরা বসাবো অ্যান। তাছাড়া যাই থাকুক, কনসোনেন্টস যেগুলো আছে 21টা কনসোনেন্ট, তার সামনে আমরা বসাবো এ, রাইট? আর যদি কোনো দ্রষ্টব্য জিনিস হয় বা কোনো এমন একটা জায়গা যেখানে আমি হাইলাইট করতে চাইছি, অথবা কোনো এমন একটা জিনিসের দিকে আমি দেখাচ্ছি যেটাকে আমি বলতে চাইছি যে হ্যাঁ এই স্পেসিফিক্যালি এই জিনিসটাই, তখন আমরা কি বসাবো? দি। এই তো সিম্পল রুল, এর বাইরে তো আর কিছু নেই ইংলিশে, তাই তো? ইংলিশ গ্রামারে এর বাইরে কি আর কিছু রয়েছে? কিছু নেই। তাহলে হর্স আর হ্যাটেতে কি হওয়া উচিত? এ বসা উচিত, কারণ কি হর্স তো এ, ই, আই, ও, ইউ এর মধ্যে পড়ে না, কনসোনেন্ট। আবার হটের আগেও এ হওয়া উচিত, হ্যাটের আগেও এ হওয়া উচিত, আমি এটা হ্যাট করে দিলাম, হ্যাটের আগেও এ হওয়া উচিত। তাহলে আওয়ারের আগে কি হবে? এখানেও তো গ্রামারে দেখতে গেলে এ হওয়া উচিত, কিন্তু এখানে অ্যান হচ্ছে, অ্যান আওয়ার। ওয়াই অ্যান আওয়ার? অ্যান আওয়ার কেন? এটারও একটা রুল রয়েছে এবং রুলটা ভীষণ সিম্পল রুল রয়েছে, অ্যান আওয়ার। কারণ ভাওয়েল ছাড়াও ভাওয়েল সাউন্ডিং ওয়ার্ডসের আগে, ভাওয়েল সাউন্ডিং লেটার্সের আগে সবসময় অ্যান বসে। আওয়ারটাতে কি হচ্ছে? ও এর সাউন্ড আসছে, তাই তো? আওয়ার, ও এর সাউন্ড আসছে, খুব সিম্পল, অ্যান বসে গেল। ঠিক আছে? তো এই যে মিস্টেক্সগুলো, এগুলো আমাদের একটুখানি মাথায় রেখে চলতে হবে। আচ্ছা, হোয়াট ইজ দ্য থার্ড মিস্টেক? 3 নম্বর
মিস্টেকটা কি? মিসইউজ অফ প্রেপোজিশন। এটা ভীষণভাবে আমরা সবাই করে থাকি। ইনফ্যাক্ট আমরাও মাঝে মাঝে যারা পড়াচ্ছি তারাও মাঝে মাঝে অনেক সময় দেখবে প্রেপোজিশন ভুল বলে ফেলি। ঠিক আছে, এটা কিন্তু ভুল কারোরই নয়, এটা হচ্ছে কি প্রিপোজিশনের রুলটাই এমন, এত ধরনের প্রিপোজিশনস রয়েছে যে সেটাকে রপ্ত করতে মানুষের সময় লাগে। ঠিক আছে, এটা তোমাদেরও সময় লাগবে, বাট উই নিড টু স্টার্ট ইট, অ্যাটলিস্ট শুরুটা তো করতে হবে, সময় লাগুক শুরুটা করতে হবে। যেমন হি ইজ ম্যারিড উইথ হার, কারোর একজনের কথা বলা হচ্ছে, অন্য কারোর সাথে বিয়ে হয়েছে তার। তো এইটা বলতে গেলে, এই স্টেটমেন্টটা বলতে গেলে কি বলছি আমি, হি ইজ married with her, but the correct preposition এখানে যেটা ইউজ হওয়া উচিত সেটা হচ্ছে to. he is married to, he is married to her, মানে তার সাথে তার বিয়ে হয়েছে, তার সাথে তার বিয়ে হয়েছে, এটা বোঝানোর জন্য আমরা প্রিপোজিশন টু ইউজ করব, নাকি আমরা উইথ ইউজ করব। সঙ্গে মানেই আমরা জানি উইথ, কোনো কিছুর সঙ্গে আই এম কামিং উইথ ইউ, আমি তোমার সাথে আসছি, রাইট, আই এম কামিং উইথ ইউ। আর কারোর সাথে কোনো একটা সম্পর্ক রয়েছে, বিয়ে হয়েছে কারোর সাথে কারোর, সেটার জন্য আমরা টু বসাবো, কখনোই উইথ বসাবো না, রাইট। সঙ্গে মানেই যে তার সঙ্গে তার বিয়ে হয়েছে মানে আমি চোখ বন্ধ করে উইথ বসিয়ে দিলাম না, এখানে টু বসবে। আচ্ছা, আই অ্যাম ওয়েটিং ইউ, এবার আই অ্যাম ওয়েটিং ইউর কি কোনো মানে রয়েছে? কোনো মানে রয়েছে? আই এম ওয়েটিং ইউ, আমি তোমার জন্য অপেক্ষা করছি, এবার জন্যটা তো এখানে বসাতে হবে, আমি তোমার জন্য অপেক্ষা করছি। এবার জন্যটা হচ্ছে প্রিপোজিশন, এই প্রিপোজিশনটা যদি আমি না বসাই তাহলে কি করে হবে? আই এম ওয়েটিং ফর ইউ, আই এম ওয়েটিং ফর ইউ, তোমার জন্য, তাহলে এখানে এটার মানে কি হয়ে গেল? জন্য, রাইট, রাইট, বোঝা গেল? যেমন ধরো আমি যদি বলি যে দ্য ক্যাট ইজ অন দ্য টেবল, দ্য ক্যাট ইজ সিটিং অন দ্য টেবল, দ্য ক্যাট ইজ সিটিং আন্ডার দ্য টেবল, রাইট, কিন্তু টেবিলের মধ্যে বসেছে, সেটা বোঝাতে আমি কি ইন ইউজ করবো? বিকজ আমি জানি যে মধ্যে কোনো কিছুর অবস্থান থাকলে, কোনো কিছুর মধ্যে কোনো কিছুর অবস্থান থাকলে ইন বোঝানো হয়, কিন্তু যখনই আমি লিখছি দ্য ক্যাট ইজ সিটিং in the table, that is not right, তাই তো? একদমই ঠিক নয়। The cat is sitting on the table, এখানে কি হবে? on the table, this is the correct one, কারণ কোনো সারফেসের ওপরে কোনো বস্তু থাকলে আমরা সেটাকে সব সময় on বলি, কোনো কিছুর ওপরে কোনো কিছু রয়েছে মানে on, ঠিক আছে? বোঝা গেল আশা করি এটা। যদি কোনো কনফিউশন থাকে কমেন্টটা কিন্তু করতে হবে, কারণ ইংরেজিটা আমরা যদি ভয় পেয়ে পেয়ে পড়ি বা কোথাও মনে হয় যে না এটা আরও একটু ডিটেলে পড়লে ভালো হয়, তো সেটা তো আমার অবধি আসতে হবে, এবং আমার অবধি আসতে গেলে তোমাদের কমেন্টটা করতে হবে। তাই প্রতিটি ভিডিও যেটা বানাচ্ছি আমি ইংরেজির জন্য, তোমাদের যত সহজে ইংরেজিটা শেখানোর জন্য, তার মধ্যে কমেন্টটা কিন্তু মাস্ট, কমেন্টটা কিন্তু করতে হবে, ঠিক আছে? 4 নম্বর মিস্টেক কি? ডাইরেক্ট ট্রান্সলেশন অফ সেন্টেন্স স্ট্রাকচার। এটাই আমি তখন বলছিলাম যে আমাদের ইংরেজিতে আমরা যখন কথা বলি দেয়ার ইজ আ স্ট্রাকচার। কি স্ট্রাকচার? না আমরা সাবজেক্ট বসাই, আমরা ভার্ব বসাই, আর আমরা কি বসাই? আমরা অবজেক্ট বসাই। সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটাকে SVO, এই রুলটা মানি, তাই তো? এই রুলটা মানি। কিন্তু যখনই আমরা বাংলা বলি আমরা সাবজেক্ট বসাই, আমরা অবজেক্টটা তার উপরে বসিয়ে দিই এবং লাস্টে ভার্বটা বসাই, মানে কি হচ্ছে? এখানে আমি করছি SOV, ঠিক আছে? SOV, যেমন আমি ভাত খাই, এবার আমিটা এখানে কি হয়ে গেছে? সাবজেক্ট, তাই তো? আমি সাবজেক্ট, অবজেক্ট হচ্ছে ভাত, আর খাই হচ্ছে ভার্ব, কোনো একটা কিছু করছি, ক্রিয়া চলছে, সেটা হয়ে যাচ্ছে ভার্ব। এটাই যখন আমি ইংরেজিতে বলবো, আমি কি বলবো? আই ইট
রাইস, আই ইট রাইস। এবার এখানে আইটা সাবজেক্ট, আমরা জানি আইটা সাবজেক্ট, এবার ইটটা এখানে ভার্ব হয়ে যাচ্ছে, ক্রিয়াটা মাঝখানে চলে আসছে, আর রাইসটা অবজেক্টটা পেছনে চলে আসছে। তো দিস ইজ আ ভেরি বেসিক থিং, যে আমরা যখন বাংলায় কথা বলি আমাদের একটা প্যাটার্ন রয়েছে, যখন ইংরেজিতে কথা বলি আমাদের একটা প্যাটার্ন রয়েছে। এবার এই প্যাটার্নটা যদি আমরা গড়বড় করে ফেলি তাহলেই ব্যাপারটা ভুল হয়ে যাবে। যেমন এই যে বেসিক ওয়ার্ড অর্ডার যেটা আমি তোমাদের দেখালাম, সেটাই লেখা আছে যে আই ইট রাইস, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তাই তো? কিন্তু বেঙ্গলিতে কি হয়ে যাচ্ছে, আমি ভাত খাই, মানে সাবজেক্ট অবজেক্ট ভার্ব, রাইট? আচ্ছা, আমি বই পড়ি, আমি বই পড়ি, বা যদি তুমি এটা ওয়ার্ড টু ওয়ার্ড বানাতে যাও তাহলে আই বুক রিড হয়। যদি ওয়ার্ড টু ওয়ার্ড আমি ট্রান্সলেশন করি, যেটা একদম প্রথম মিস্টেক আমরা পড়েছিলাম, যে একদম লিটারাল ট্রান্সলেশন হয়ে যাচ্ছে, ওটাতে আমরা ইডিয়ামস এর ট্রান্সলেশন পড়েছিলাম, এটাতে আমরা কি পড়ছি, একদম ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেট করে দিচ্ছি। আই বুক রিড, এটার কি কোনো মানে রয়েছে? আই বুক রিড, এটার কি কোনো মানে রয়েছে? না, এটার কোনো মানে নেই, তাই তো? অথচ আই রিড আ বুক, আমি একটি বই পড়ি, বা আই রিড বুক, এটা বললেও কি হচ্ছে, একটা মানে থাকছে, কারণ এখানে সাবজেক্ট, ভার্ব অবজেক্ট বসানো হয়েছে, ঠিক আছে? আচ্ছা, আরও একটা দেখে দিই, সে গান গায়, সে গান গায়, লিটারাল মিনিংয়ে যদি আমি বোঝাতে যাই, হি সং সিংস, হি সং সিংস ডাজন্ট মেক এনি সেন্স, বা কোনো মানেই নেই এই কথাটার। হি সিংস আ সং, হি সিংস আ সং, এটা কারেক্ট, কারণ এটা আমি ওই অর্ডারে মেনেছি, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। অ্যান্ড হোয়াট ইজ আওয়ার লাস্ট মিস্টেক, একদম শেষ মিস্টেক, মিস্টেক নাম্বার 5, প্রনাউন্সিয়েশন চ্যালেঞ্জ। এটা তো আমাদের খুব হয়, এখানে কিছুগুলো আমি এক্সাম্পল দিয়েছি, বাট এটা ভীষণই হয়, ঠিক আছে? যেমন বাংলায় আমি যখন, আমার মনে পড়ছে, আমি যখন ছোট ছিলাম, আমি বাংলা মিডিয়াম থেকে পড়েছি, একটি সরকারি স্কুল থেকে পড়েছি, তো সেখানে স্বভাবতই আমাদের নর্মালি যেমন ইংরেজি পড়ানো হয় ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ইয়েতে, যে বই দেখে দেখে ইংরেজি পড়াচ্ছেন স্যার ম্যামরা, এবং সেখানে ম্যামেদের উচ্চারণগুলো ভীষণ সুন্দর, কিন্তু যখনই বাচ্চারা সেটাকে রিড করছে পড়ে, সেটা ফ্লাওয়ার, ফ্লাওয়ার আমাদের মেন মানে উচ্চারণ যখন আমরা কি বলি, ফ্লাওয়ার তো বলি না, ফ্লাওয়ার বলি, কিন্তু স্পেলিংটা কি ওটা, স্পেলিংটা হচ্ছে FLOWER, ফুল, ফুল, এটা কি বলি, ফ্লাওয়ার, ঠিক আছে? কিন্তু আমরা ছোটবেলায় কি বলতাম একটু ভেবে দেখো, ফ্লাওয়ার, ফ্লাওয়ার, ঠিক আছে? তো দিস প্রনাউন্সিয়েশন ইজ আ প্রবলেম। অনেকে দেখবে স্কুলকে স্কুল বলে, স্কুটিকে স্কুটি বলে, ঠিক আছে? তো এগুলো হচ্ছে কি আমাদের নিজেদেরই কারেক্ট করতে হবে। এখানে যেমন লেখা আছে যে জুকে অনেকে জিউ বলে, মানে ZOO ইজ প্রনাউন্সড অ্যাজ JEW, জিউ। আমি জুয়ে যাব আজকে, বাট আই এম গোয়িং টু দ্য জু, বাট আই এম নট গোয়িং টু দ্য জিউ, আই এম গোয়িং টু দ্য জু। তো জেড এর পরে দুটো ও থাকলে কিভাবে প্রনাউন্স করা উচিত সেটা তো জানতে হবে আগে, এটা তো রং, তাই তো? জিউ বলে কিছু হয় না। তো প্রনাউন্সিয়েশনটা অ্যাকচুয়ালি এটা ঠিক করা একটা লম্বা প্রসেস, বাট যেটা করতে হবে সেটা হচ্ছে রেগুলার যে ওয়ার্ডগুলো বলছো সেগুলোতে SWH এগুলোর একটুখানি প্রনাউন্সিয়েশনগুলো কারেক্ট করার চেষ্টা করো। আর একটা কি আছে, থিঙ্ক ইজ প্রনাউন্সড অ্যাজ টিঙ্ক। কেমনভাবে, আই এম থিঙ্কিং, আই এম টিঙ্কিং, বা আই এম থিঙ্কিং, বা আই এম থিঙ্কিং, TH, তো THটা তো এখানে বলতে হবে। সেটা যদি গলার মধ্যে থেকে যায় আর শুধু আইটা বের হয় তাহলে তো মানেটাই অন্য চলে যাবে, বা তাহলে প্রনাউন্সিয়েশনটা সম্পূর্ণই ভুল হয়ে যাবে। যেমন আমি বলছি প্রনাউন্সিয়েশন, বাট ম্যাক্সিমাম লোকে বলে দেখবে প্রোনাউন্সিয়েশন, pronunciation, but the correct is pronunciation. তো এই যে ছোট ছোট মিস্টেক, এগুলো খুব বড় বিশাল কোনো মিস্টেক না, কিন্তু এগুলোকে আমরা ওভারলুক করে যাই, এবং দিনের পর দিন ওভারলুক করার জন্য যেটা হয় সেটা হচ্ছে আলটিমেটলি গিয়ে আমরা ইংরেজিতে কথা বলতে ভয় পাই, বা উল্টো দিকের মানুষ যখন আমাদের জাজ করে তখন আমাদের খারাপ লাগে। তাহলে ইংরেজিটাকে কোনো একটা অন্য জগতের বস্তু না ভেবে এভরিডে লাইফে ছোট ছোট এই মিস্টেকগুলো তো আজকে দেখলে ছোট ছোট হবে, সেগুলোকে চেঞ্জ করার চেষ্টা করো। এবার এতক্ষণ তো প্রবলেম নিয়ে কথা বললাম, হোয়াট ইজ দ্য সলিউশন?
এতগুলো তো ম্যাম আপনি তো শুধু প্রবলেমেরই কথা বলে আসছেন, মিস্টেকেরই কথা বলে আসছেন, বাট হোয়াট ইজ দ্য সলিউশন? কি করা উচিত আমাদের, কি করলে এই প্রবলেমটা ঠিক হবে? অ্যাড্রেসিং প্রোনাউন্সিয়েশন চ্যালেঞ্জেস। তুমি দেখবে অনেক সময় আজকাল তো অনেক এআই এসে গেছে, বা গুগলে তো তুমি প্রত্যেকটা ওয়ার্ডের সাউন্ড শুনতে পাও, যে প্রপার সাউন্ড কিভাবে হয়, কিভাবে কথা বলছে, কোন অ্যাকসেন্টে কথা বলছে, সেগুলোকে একটু আমাদের ফলো করতে হবে। এবং একটু নেটিভ স্পিকারদের, মানে যারা ধরো ইংরেজি গান গায়, ইংরেজিতে মুভি দেখে, একটু যারা ইংরেজিটাই যাদের মাতৃভাষা, সেখানে মানে ইংলিশ কিছু মুভিজ, ভালো কিছু সিরিজ, এগুলো দেখতে হবে। এবার এখন তো নেটফ্লিক্স আমাদের কাছে সবার কাছে অ্যাভেলেবেল থাকে, তো সেখানে গিয়ে 2-4টে একটু ইংরেজি মুভি টুভি দেখতে হবে। তাতে কি হবে, আমি তোমাকে মুভি দেখার জন্য মুভি দেখতে বলছি না, আমি এই জন্য বলছি যে তাতে গিয়ে তুমি প্রোনাউন্সিয়েশনটা কী করছো সেটা অ্যাটলিস্ট দেখতে পাবে, বুঝতে পারবে। বলা তো অনেক দূরের ব্যাপার, এখন অ্যাটলিস্ট বুঝতে পারবো যে আরে লোকটা এইভাবে প্রোনাউন্স করছে বা এইভাবে চেষ্টা করছে বলার। আর একটা কি, আন্ডারস্ট্যান্ডিং সেন্টেন্স স্ট্রাকচার ডিফারেন্স, এটা যে আগে পড়লাম মিস্টেক নাম্বার 4-এতে, যে সাবজেক্ট সেন্টেন্সের স্ট্রাকচারটা ঠিক থাকতে হবে, মানে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এবার এর মাঝে প্রেপোজিশন বসবে, অ্যাডভার্ব বসবে, এর মাঝে কনজাংশন বসবে, অনেক কিছু বসবে, বাট দ্য বেসিক থিং শুড বি সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এইটা একটুখানি মাথায় রেখে চলতে হবে। এক্সপ্যান্ডিং ভোক্যাবুলারি অ্যান্ড অ্যাভয়েডিং লিটারাল ট্রান্সলেশনস। লিটারাল ট্রান্সলেশন করা বন্ধ করতে হবে আজকে এই মুহূর্ত থেকে। যে আমি কোনো একটা কথা বাংলায় শুনলাম, সেটাকে একদম লিটারালি ইংরেজিতে ট্রান্সলেট করে দিলাম, এই জিনিসটা আমাদেরকে আজকেই বন্ধ করে দিতে হবে, না হলে সমস্যা রয়েছে। সুতরাং এটা একটু মাথায় রাখো। এবং ভোক্যাবুলারিটা বাড়ানোর চেষ্টা করো একটু। আমাদের ছোটোবেলায় যেমন আমরা কি করতাম, একটু নিউজ পেপার পড়তাম, বিকজ তখন এত কিছু আমাদের কাছে ছিল না রেডিলি অ্যাভেলেবেল। আজকের দিনে তুমি গুগল খুললে, চ্যাট জিপিটি করলে, প্রত্যেক দিন 10টা করে নতুন নতুন শব্দ শেখো, ভোক্যাবুলারি বাড়াও, এবং সেই শব্দগুলোকে চেষ্টা করো যে নিজের রুটিনেতে কীভাবে ইনক্লুড করা যায়, বা একটু বন্ধু বান্ধবদের সাথে অন্যভাবে যদি কথা বলা যায়। ঠিক আছে, তো এটা একটু করতে হবে, না হলে কিন্তু তোমার গ্রোথটা কি করে হবে? যদি আগে যেতে হয় তাহলে কোনো না কোনো একটা স্টেপ তো করতে, মানে আমি এভরিডে একটাই কাজ করছি, বাট আমি এক্সপেক্ট করছি যে আমার লাইফে অন্য একটা বিশাল কিছু হবে, সেটা তো পসিবল না। আমাকে তো ফার্স্ট স্টেপটা নিতে হবে, তবে না বাকি জিনিসটা বদলাবে। তো এটা হচ্ছে সেই জিনিসের ফার্স্ট স্টেপ, এক্সপ্যান্ডিং ভোক্যাবুলারি এক্সপ্যান্ড করলে যেটা হবে, চট করে তোমার মাথায় চলে আসবে যে আরে এটার তো এটা মানে, বা এখানে তো এটা ইউজ করা যায়। এটাই হচ্ছে গিয়ে ভোক্যাবুলারি এনহ্যান্স করার একটা ভালো জিনিস। আচ্ছা, এনহ্যান্স ইন লিসনিং অ্যান্ড স্পিকিং স্কিল, এটা তো আমি বললামই, যে একটুখানি শোনো বেশি করে করে। আজকাল অনেক পডকাস্ট বেরোয় ইংলিশে, খুব সুন্দর সুন্দর পডকাস্ট হয়, সেগুলো শোনো। তোমাকে সবসময় ভিজুয়ালস দেখতে হবে, যে চোখের ওপর স্ট্রেস দিয়ে দেখতেই হবে, তার কোনো মানে নেই। চালিয়ে দাও, শুনতে থাকো, এবং ওই শুনতে শুনতে দেখবে যে একসময় গিয়ে ওটা হ্যাবিট হয়ে গেছে, এবং তুমি নিজে নিজেই অনেক এমন নতুন নতুন ওয়ার্ড বলতে শিখে গেছো, যেগুলো তুমি আজ থেকে হয়তো 1-1.5 মাস 2 মাস আগেও পারতে না, রাইট? আর স্পিকিং স্কিলস আমি তো সবসময় বলে থাকি ছাত্রছাত্রীদের, যে একটুখানি বাংলা অবশ্যই আমাদের মাতৃভাষা, বাংলা অবশ্যই আমাদের কমিউনিকেশনের জন্য ইম্পর্টেন্ট, ওই ল্যাঙ্গুয়েজেই আমরা কথাবার্তা বলি, কিন্তু ইংরেজিটা যে কোনো সময় যে কোনো মুহূর্তে গিয়ে তোমার লাইফের প্রধান ক্যারেক্টার হয়ে দাঁড়াতে পারে, এবং এই প্রধান ক্যারেক্টারটাকে তুমি কোনো দিনই অ্যাভয়েড করতে পারবে না যদি তুমি এক্সেল করতে চাও লাইফে। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলের বাইরে কেন, এখন অনেক ইউনিভার্সিটি ওয়েস্ট বেঙ্গলে তো কমপ্লিটলি ইংলিশে পড়ানো হয়, এবং সেখানে কম্পিটিশন ইজ রিয়েলি হাই। যারা সিবিএসসি আইসিএসসি বোর্ড থেকে আসছে, তারা লিটারেলি এমনি তোমার থেকে বেটার হয়ে যাবে ইংলিশে, কারণ কি তাদের পড়াশোনাটাই ওইভাবে করানো হয়, এবং আমাদের পড়াশোনাতেই খামতি রয়েছে, আমাদের সিলেবাসেই খামতি রয়েছে। সুতরাং কোথাও একটা তো কোপ আপ করতে হবে, যার জন্য স্পিকিংটা একটু নিজের ডেলি লাইফে একটু চেষ্টা করো, বন্ধু বান্ধব হোক, রিলেটিভস হোক, ওদের সাথে বলার চেষ্টা করো, রাইট? ওকে, আর কি, ইউটিলাইজিং ল্যাঙ্গুয়েজ লার্নিং রিসোর্সেস, বিভিন্ন ধরনের, যেমন অনেক ধরনের অ্যাপ আজকাল বেরিয়েছে যেখানে তোমরা ইংরেজিতে কথা বলতে পারো, বাংলায় কথা বলছো, ইংরেজিতে আনসার আসবে, বা দুজন, তুমি একটা ইংরেজিতে কথা বলছো, ওই আর একটা ক্যারেক্টার ইংরেজিতে কথা বলছে, দুজন কনভারসেশন করছো, এরকম কিছু কিছু টাইপের জিনিসপত্র চেষ্টা করো। এবং অবশ্যই সেটার বাইরে বেরিয়েও আমরা রয়েছি, অবশ্যই আমাদের সাহায্য নিয়ে কিছু 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 কিছুভাবে নিজের লাইফে স্পোকেন ইংলিশটাকে বাড়ানোর চেষ্টা করো। একটুখানি চেষ্টা করো যে ভাষার দখল বাড়াতে,
ভাষার দখল বাড়াতে গেলে পড়তেও হবে, শুনতেও হবে, আর কি করতে হবে, কথাও বলতে হবে, রাইট? তো এই ভিডিওটা কিন্তু শুধুমাত্র তাদের জন্যই যারা বুঝতে পারছে যে বাংলা থেকে ইংরেজিতে কথা বলতে গেলে আমার কি কি সমস্যা হচ্ছে, এবং অবশ্যই তাদের জন্য যারা স্পোকেন ইংলিশটাকে নিজের লাইফের একটা পার্ট বানাতে চায় এবং কোনো না কোনো জায়গায় কোনো না কোনো অবস্টাকলস ফেস করছে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে, সাবস্ক্রাইব করবে এবং একটু ভালোবাসা ছড়িয়ে দেবে, সবাইকে শেয়ার করে দেবে ভিডিওটা।